আচ্ছা, আমাদের চারপাশে যে এত লোহার, তামার বা অ্যালুমিনিয়ামের জিনিস দেখা যায়, এগুলো আসলে কোথা থেকে আসে? এগুলো কি সরাসরি মাটি খুঁড়লেই পাওয়া যায়? না, একদমই না। আসলে খনি থেকে তুলে আনা পাথর থেকে একদম বিজ্ঞানসম্মত উপায়ে এই ধাতুগুলোকে আলাদা করতে হয়। আর বিজ্ঞানের যে শাখায় এই কাজটা করা হয় তাকেই বলে ধাতুবিদ্যা। চলুন আজ আমরা এই ধাতুগুলোর গোপন যাত্রার বিশ্লেষণটা দেখি। আমরা রোজ যে সাধারণ জিনিসগুলো ব্যবহার করি, যেমন স্টিলের চামচ, তামার তার বা অ্যালুমিনিয়ামের ক্যান, এদের প্রত্যেকটার একটা লম্বা আর বেশ আকর্ষণীয় ইতিহাস আছে। আর সেই গল্পটা শুরু হয় মাটির অনেক অনেক গভীর থেকে। চলুন সেই গল্পটাই আমরা ধাপে ধাপে জেনে নেই। তো ধাতুর এই যাত্রার শুরুটা হয় ঠিকঠাক পাথরটা খুঁজে বের করার মধ্যে দিয়ে। কিন্তু সব পাথরে কি মূল্যবান? একেবারেই না। আর এখানেই খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। একদম সহজ করে বললে, প্রকৃতিতে মানে মাটি বা খনি থেকে আমরা যে কোনো প্রাকৃতিক অজৈব পদার্থ পাই, সেটাই হলো খনিজ। বলতে গেলে আমাদের চারপাশে সাধারণ পাথর বা বালিও কিন্তু এক ধরনের খনিজ। এবার আসল কথায় আসা যাক। সব খনিজ থেকেই কিন্তু আমরা সহজে ধাতু বের করতে পারি না। যে বিশেষ খনিজ থেকে খুব কম খরচে এবং লাভজনকভাবে ধাতু বের করা সম্ভব, তাকেই বলে আকরিক। মানে আকরিক হল এক ধরনের মূল্যবান ট্রেজার রক বা ধনরত্ন পাথর। এই তুলনাটা দেখলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে খনিজ, যা প্রকৃতিতে পাওয়া যে কোনো অজৈব পদার্থ, আর অন্যদিকে আছে আকরিক, যেটা এমন একটা বিশেষ খনিজ যেখান থেকে ধাতু বের করাটা লাভজনক। তাই বলা যায় সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজকে আকরিক বলা যায় না। এই লাইনটা মনে রাখা খুব জরুরি। এটা ধাতুবিদ্যার একটা মূল সূত্র। কারণটা হলো হাজার হাজার খনিজের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটা থেকেই আমরা আমাদের দরকারি ধাতুগুলো কম খরচে পেতে পারি। কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, ম্যাগনেটাইট হলো লোহার একটা খুব পরিচিত আকরিক। আবার আমরা যে অ্যালুমিনিয়াম ব্যবহার করি, সেটা মূলত অ্যালুমিনা নামের আকরিক থেকে একটা বিশেষ সায়েন্টিফিক প্রসেসে বের করে আনা হয়। আচ্ছা, আমরা তো আকরিক থেকে বিশুদ্ধ ধাতু পেয়ে গেলাম, কিন্তু সবসময় কি বিশুদ্ধ ধাতু আমাদের সব প্রয়োজন মেটাতে পারে? পারে না। আর এখানেই আসে শঙ্কর ধাতুর জাদুকরী কনসেপ্টটা। ব্যাপারটা হলো, যখন দুই বা তার বেশি ধাতুকে গলিয়ে একসঙ্গে মিশিয়ে একটা নতুন আর উন্নত মানের পদার্থ তৈরি করা হয়, তখন তাকে বলে শঙ্কর ধাতু বা অ্যালয়। এর ফলে ধাতুটা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বা বিশেষ গুণসম্পন্ন হয়ে ওঠে। এর কিছু দারুণ উদাহরণ কিন্তু আমাদের চারপাশেই আছে। যেমন তামা আর টেন মিশিয়ে তৈরি হয় শক্তপোক্ত কাঁসা। আবার ইলেকট্রিক হিটার বা ইস্ত্রিতে যে নাইক্রোম তার থাকে, সেটা লোহা, নিকেল আর ক্রোমিয়ামের মিশ্রণ। আর বাড়ির ফিউজ তার, ওটা হলো টিন আর সীসার একটা সংকর ধাতু, যার গলনাঙ্ক কম হওয়াতে এটা আমাদের বৈদ্যুতিক বিপদ থেকে বাঁচায়। বেশ, আমরা ধাতু নিষ্কাশন করলাম, তাকে আরও ভালো করার জন্য শঙ্কর ধাতুও বানালাম। কিন্তু আমাদের এই যাত্রার আরেকটা বড় চ্যালেঞ্জ হল ধাতুকে তার প্রাকৃতিক শত্রুর হাত থেকে বাঁচানো। বিশেষ করে লোহার জিনিসের সবচেয়ে বড় শত্রুকে বলুন তো, যা এর শক্তি আর সৌন্দর্য দুটোই নষ্ট করে দেয়। উত্তরটা হল মরিচা বা জং। এটা আসলে একটা রাসায়নিক বিক্রিয়া, যা বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের সাথে মেলে লোহার ওপর একটা লালচে আস্তরণ তৈরি করে, আর লোহাটাকে ভেতর থেকে একদম দুর্বল করে দেয়। কিন্তু বিজ্ঞানীরা এরও একটা চমৎকার সমাধান বের করেছেন, যার নাম গ্যালভানাইজেশন। সোজা কথায় এটা হলো লোহার ওপর অন্য একটা ধাতুর প্রলেপ দিয়ে মরিচার বিরুদ্ধে একটা সুরক্ষা কবচ তৈরি করার পদ্ধতি। প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। প্রথমে লোহার জিনিসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর সেটাকে গলানো জিঙ্ক বা দস্তার একটা পাত্রে ডুবিয়ে দেয়া হয়। এর ফলে লোহার ওপরে জিঙ্কের একটা পাতলা কিন্তু খুব মজবুত আস্তরণ তৈরি হয়, যা লোহাকে বাতাসের সংস্পর্শে আসতে দেয় না এবং মরিচা পড়া থেকে বাঁচায়। তাহলে চলুন, পাথর থেকে শুরু করে একটা সুরক্ষিত বস্তু পর্যন্ত এই পুরো যাত্রাকে একবার ছোট্ট করে দেখে নেওয়া যাক। তাহলে এই পুরো আলোচনার মূল বিষয়গুলো কি দাঁড়ালো? আমাদের যাত্রা শুরু হয় আকরিক দিয়ে, সেই বিশেষ খনিজগুলো থেকে। তারপর সেই ধাতুগুলোকে মিশিয়ে আরও শক্তিশালী শঙ্কর ধাতু বানানো হয়। আর সবশেষে লোহার মতো ধাতুকে মরিচার হাত থেকে বাঁচাতে গ্যালভানাইজেশনের মতো প্রক্রিয়া ব্যবহার করা হয়। তাহলে সবশেষে আজকের আলোচনার উপর ভিত্তি করে একটা সহজ প্রশ্ন: গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? উত্তরটা জানা থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন।